চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ নেতা শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির। সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, ওনার যে ম্যানিফেস্টোগুলো আছে সেইগুলো বাস্তবায়নের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা কাজ করে যাব। আজকে আমরা নতুন করে সোনালী দিনে প্রবেশ করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথ নিলেন জাতীয় পার্টি নির্বাচিত সংসদ সদস্যরা। আসতে পারেননি এরশাদ। সরকারে না বিরোধী দলে, সে সিদ্ধান্ত মহাজোটের, জানালেন শীর্ষ নেতারা। আবারও ফল প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বললেন, শপথ নেবেন না ঐক্যফ্রন্টের 7 প্রার্থী। কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার সিদ্ধান্ত। নাইকো দুর্নীতি মামলায় কারা আদালতে বেগম জিয়া। পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে পরবর্তীতে হাজিরায় অস্বীকৃতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি নতুন সরকারের কাছে সুশাসন প্রত্যাশা দেশবাসীর। অর্থনীতির চলমান গতি ধরে রাখার আহ্বান। এবং অতিমাত্রায় জামায়াত শিবির নির্ভরতায় চট্টগ্রামে বিএনপির ভরাডুবি, বলছেন বিশ্লেষকরা। ফেসবুকে সক্রিয় থাকলেও ভোট কেন্দ্রে যাননি সমর্থকরা। সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এদিকে সোমবার বিকেল 3:30টায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের শপথ কক্ষে নির্বাচনে বিজয়ী 291 জন সংসদ সদস্যকে শপথ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে টানা 3য় মেয়াদে দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেন উপস্থিত সংসদ সদস্যরা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পৌষের কুয়াশা মোড়ানো সকালে ঝলমলে সূর্যের আলোই যেন জানান দিচ্ছিল দেশের রাজনীতিতে পর্দা উঠছে নতুন অধ্যায়ের। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে একে একে আসতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মাননীয় স্পিকার মহোদয়, বেলা 11টার পরে সংসদ ভবনের শপথ কক্ষে শুরু হয় একাদশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমের প্রারম্ভিক আয়োজন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নিজে শপথ নেওয়া শেষে শপথ করান আওয়ামী লীগের সংসদ সদস্যদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের মঙ্গলে কাজ করার শপথ নেন নির্বাচিত 257 সদস্য। সশ্রদ্ধ চিত্তে পরে মহাজোটের শরিক দলগুলোর নবনির্বাচিত সংসদ সদস্যরাও একে একে শপথ করেন। শপথের আনুষ্ঠানিকতা শেষে বৈঠকে বসে আওয়ামী লীগের সংসদীয় কমিটি। এতে নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে তাতে হাত তুলে উল্লসিত সায় দেন সংসদ সদস্যরা। ফলে টানা 3য় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলনেতা নির্বাচন করা হয়েছে। জনগণ যে
তাদেরকে আস্থা দিয়েছি, সে আস্থা মর্যাদা তাদেরকে রাখতে হবে। নবীন প্রবীণের সমন্বয়ে এটা একটা ভালো পার্লামেন্ট হবে বলে আশা করি আমরা। দেশের রাজনৈতিক ইতিহাসের সব রেকর্ড ভেঙে চতুর্থবারের মতো সংসদ নেতা ও সরকার প্রধান হলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার মূল নিয়ামক জাতীয় নির্বাচন বরাবরই রাজনৈতিক সংকটের ঘূর্ণিপাকে আবর্তিত ছিল। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সংলাপ, বৈরিতা আর বিরোধিতা পেরিয়ে অবশেষে নিরঙ্কুশ জয় নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বেই যাত্রা শুরু করল একাদশ জাতীয় সংসদ। আগামীর দিনগুলোতে সব অপ্রাপ্তি পেরিয়ে সম্মিলিত প্রয়াসে অগ্রগতি আর সমৃদ্ধির যাত্রায় পুরো জাতিকেই ঐক্যবদ্ধ করবে নতুন কার্যকর এই সংসদ, এমনটি প্রত্যাশা আজকের বাংলাদেশের। জাতীয় সংসদ ভবন থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির সদস্যরাও। তবু উপস্থিত হতে পারেননি দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। পরে দলের কো চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙা জানান, জাতীয় পার্টি সরকারে যাবে না বিরোধী দলে থাকবে তা মহাজোটই সিদ্ধান্ত নেবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয় পেয়েছে জাতীয় পার্টি। জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে সকাল ৯:৩০ থেকে একে একে আসতে থাকেন তারা। বেলা ১২:৩০টায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা সহ জাতীয় পার্টির মোট ২১ জন সদস্যকে সংসদ সদস্য হিসেবে শপথ করান। তবে শপথ নেননি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টি বিরোধী দলে না সরকারে থাকছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে দলের ২১ জন সংসদ সদস্য পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসেন দুপুর ১:৩০টায়। প্রায় ১ ঘন্টা বৈঠক শেষে জাপা মহাসচিব জানান, জাতীয় পার্টি সরকারে থাকবে কিনা সেটা মহাজোটই নির্ধারণ করবে। পার্টির কো চেয়ারম্যানও মহাজোটের সঙ্গে থাকার কথাই জানালেন। সবাই মিলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মহাজোটের সঙ্গে আমরা বিগত দিনেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও আমরা মহাজোটের সঙ্গেই থাকব। জাতীয় পার্টি মহাজোটে যা করবে, মহাজোটের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই তারা মেনে নেবে। জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করেছে, উদ্দেশ্য ছিল নির্বাচন এবং সরকার গঠনেই মহাজোট কাজ করবে একসঙ্গে। আমরা সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম নির্বাচনে, সরকার গঠনেও আমরা সেখানেই থাকবো, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। এদিকে দলের চেয়ারম্যান শিগগিরই শপথ নেবেন বলেও জানান দলের নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২২টি আসন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে শপথ নিল জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। এখন দেখার বিষয়, সংসদে বিরোধী দল হিসেবে জনগণের কতটুকু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে দলটি। জাতীয় সংসদ ভবন থেকে মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন পুরাতনদের সমন্বয়ে গঠিত হলো একাদশ জাতীয় সংসদ। প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে তরুণ জনপ্রতিনিধিরা জানালেন দেশকে এগিয়ে নেবার স্বপ্নের কথা আর অগ্রগতি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রবীণরা। একাদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠান থেকে ফিরে আরও জানাচ্ছেন আজহার লিমন। একাদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে সংবাদকর্মীদের আগ্রহের কেন্দ্রে ছিল আওয়ামী লীগের ৪৬ জন নতুন মুখ। সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথ কক্ষে যখন একে একে প্রবেশ করছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাইফুজ্জামান শেখর, শেখ তন্ময়রা, ক্যামেরার চোখ ছিল তাদের দিকেই। দেশ ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকার জানালেন তারা। যুদ্ধাপরাধীদের বিচার, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ, তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ, বিচারহীনতার সংস্কৃতি, এ সকল কিছুকে মানুষ প্রত্যাশা করে। তরুণদের প্রতিনিধি হিসাবে তরুণ সমাজকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে এগিয়ে নিয়ে যাবার জন্য যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত কর্মপন্থা, সেগুলো অবলম্বন করব। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আমাদের বেটার লাইফের স্বপ্ন দেখিয়েছেন, তিনি যে কথাটি বলেছেন যে গ্রামকে শহরে উন্নয়ন করবেন, আমরা এই যে ওনার যে ম্যানিফেস্টোগুলো আছে সেইগুলো বাস্তবায়নের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা কাজ করে যাব। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন পুরনো এমপি, মন্ত্রী এবং রাজনীতির মাঠের চেনা মুখরাও। নিরঙ্কুশ বিজয় পাওয়ায় সংসদের কাছে মানুষের প্রত্যাশা বেশি বলে মন্তব্য করেন তারা। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়ের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, এই সংসদ বাংলাদেশকে আমাদের মধ্যমায়ের দেশে পরিণত করা বা ২০২১ সাল সহ আমাদের যে ইশতেহার আছে সে বাস্তবায়নের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে। বিগতবারও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলাম, আমি সরকারের সহযোগিতা পেয়েছি, উন্নয়ন করতে পেরেছি। ইনশাল্লাহ আমি এবারও আশা করি যে আমি কাজ করতে পারবো। আজকে আমরা নতুন করে সোনালী
দিনে প্রবেশ করেছি। জোটের রাজনীতিতে সরকারের শরিক দলগুলোর নির্বাচিতরাও শপথ নিয়েছেন। ক্ষমতাসীনদের সঙ্গে সরকার পরিচালনায় অংশীদার হবার প্রত্যাশা জানালেন তারা। আমরা সরকারি দলের সাথে রয়েছি, জনগণের প্রতিনিধি হিসেবে যে কাজগুলো আমাদের করার কথা, সেটা অনেক কাজ, সে কাজগুলো আমরা করবার চেষ্টা করব। আমাদের বিজয়ের পরে আমাদের মহাজোটের সরকার গঠনের সম্পূর্ণ দায়িত্ব মাননীয় শেখ হাসিনার উপরে রয়েছে। আওয়ামী লীগ মহাজোট 14 দলের প্রার্থীদের বাইরে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত 3 জন স্বতন্ত্র প্রার্থী। নবীন প্রবীণের সমন্বয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ গঠন করল ক্ষমতাসীনরা। সংসদ নেতা আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারের মন্ত্রিসভা গঠন করবেন। সে মন্ত্রিসভায় কতটা রদবদল হয় কিংবা কতটা নতুনের স্থান পায়, সে নিয়ে চলছে দলের মধ্যে নানা মাত্রার হিসাব নিকেশ। জাতীয় সংসদ ভবন থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যফ্রন্টের বিজয়ী 7 প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী ও শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি আরও জানান, জোটের প্রত্যেক প্রার্থী কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে। নির্বাচনের পর সারা দেশের প্রার্থীদের নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক। শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন আসনের প্রার্থীরা বৃহস্পতিবার সকাল 10টার পর থেকেই আসতে থাকেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। দুপুর 12টার দিকে শুরু হওয়া বৈঠকে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আসম আব্দুর রব ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসেন মন্টু সহ অন্য নেতারা। বৈঠকে নিজ নিজ এলাকার নির্বাচনী পরিবেশের চিত্র তুলে ধরেন প্রার্থীরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনে কারচুপির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন মির্জা ফখরুল। নির্বাচনের ট্রাইব্যুনালে প্রত্যেক প্রার্থী তারা তাদের অভিযোগগুলো এবং এই নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবে। বিএনপি ও ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ফলাফল প্রত্যাখ্যানের পর শপথ নেয়ার সুযোগ নেই। সিদ্ধান্ত তো হয়ে গেছে, ফলাফলই প্রত্যাখ্যান করা হয়েছে। জি, অভিযোগ যতগুলো পেরেছি ততগুলো আবার অবশিষ্ট পরে দেব। কোথায় শপথ তো পার হয়ে গেছে, শপথ কি নেব আমরা? প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি? আর একটাই কথা বলে, আমরা শপথ নিচ্ছি না। নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। কেউ কেউ এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের শরণাপন্ন হওয়ার কথাও বলেন। তদন্ত করতে বলবো, ডকুমেন্টারি এভিডেন্স স্থাপন করব বিশ্ববাসীর কাছে, জাতিসংঘের কাছে, কমনওয়েলথের কাছে। এমন কোনো কাজ বাকি নাই যে তারা করে নাই। এইভাবে করার পরও জিতেও মনে হচ্ছে যে হেরে গেছে। বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের 15 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন মির্জা ফখরুল। স্মারকলিপিতে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ আসামিদের বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বিচারক বদল হওয়ায় নতুন করে অভিযোগ গঠনের শুনানিতে এ আবেদন করা হয়। এদিকে পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে আবারও আদালতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন বিএনপি নেত্রী। নাইকো দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বেলা 12টা 10 মিনিটে বেগম জিয়াকে হুইল চেয়ারে করে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শুরু হয় আদালতের কার্যক্রম। বিচারক বদল হওয়ায় পুনরায় অভিযোগ গঠনের শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আংশিক শুনানি করেন আসামিপক্ষ। পরে 13 জানুয়ারি পর্যন্ত এই মামলার কার্যক্রম মুলতবি করেন আদালত। দুদকের আইনজীবী বলছেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলা দ্রুত নিষ্পত্তি চান তারা। গত 2.5 বছর ধরে 4 শুনানির জন্য অপেক্ষায় আছে এবং যখনই আমরা 4 শুনানি শেষ করে আসি তখনই কোনো কারণ না কোনো কারণে আমরা এটা থেকে পিছিয়ে যাই। বেগম খালেদা জিয়া সহ সকল আসামিরা নিজেরা লাভবান হওয়ার জন্য রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক গ্যাসকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন। এদিন শুনানিতে বেগম জিয়া আদালতের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি আদালতকে বলেন, যত সাজা দেওয়া হোক তিনি আর আদালতে যাবেন না। যিনি এটা অনুমোদন দিয়ে গেলেন তিনি আদালতে নাই, সেই তাদেরই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, তাকে আদালতে আনা হয়েছে। উনি নিজে আদালতকে বলেছেন যে এইখানে বসার কোনো জায়গা নেই, আইনজীবীদের পর্যন্ত বসার কোনো জায়গা নেই, এখানে কি করে বিচার চলতে পারে। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির ফলে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এক যুগ আগে করা এই মামলাটির বিচার এখনও শুরু করা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি সমাজের সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে সুশাসন। নতুন সরকারের কাছে এমনটাই প্রত্যাশা নাগরিকদের। অর্থনৈতিক গতি ধরে রাখার স্বার্থেই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতেরও আহ্বান তাদের। যদিও অর্থনীতিবিদরা মনে করছেন আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই হবে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিপোর্ট জুবায়ের ফয়সালের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণেই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক। আওয়ামী লীগ আসার থেকে আমাদের উন্নতি হয়েছে। অসহায় লোক তাদেরকে ভালো রাখুক, আমরা একটু সুস্থভাবে চলতে পারি, যেন রাস্তাঘাটে কোনো চিন্তা ডাহাজানি না হয়। দৃশ্যমান বড় প্রকল্পগুলো পাল্টে দিয়েছে দেশের অর্থনীতির চিত্র। এমনকি বিশ্ব দরবারে বাংলাদেশ পেয়েছে অন্যরকম মর্যাদার আসন। এরপরও ব্যাংকিং খাতের অনিয়ম, নতুন উদ্যোক্তার অভাব কিংবা আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতায় মাঝে মাঝেই হোঁচট খাচ্ছে এসব অগ্রগতি। ফরেন ইনভেস্টার সে ইনভেস্ট করবে, সে অ্যাকর্ডিংলি কোন রুটে যাবে, কোন মিনিস্ট্রি আন্ডারে। একটা ফ্যাক্টরি করতে তাকে 7টা মিনিস্ট্রিতে যেতে হচ্ছে। ঋণ খেলাপি জিরো টলারেন্স যাতে হয়। তবে যে কোনো নীতি কাঠামো তৈরিতে আন্তর্জাতিক অর্থনীতির গতি প্রকৃতিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। খেলাপি ঋণ যেটা $12 বিলিয়ন উপরে উঠে গেছে, সেটা আমি মোটামুটি একটা সহনীয় মাত্রায় আনতে পেরেছি। এই জায়গাগুলো যেন আমি আগামী বছরের প্রথম দিনে বলতে পারি। জনমনের প্রত্যাশা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নতুন সরকারের ক্যাবিনেটে আসবে অপেক্ষাকৃত তরুণ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিরাই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে থাকার পরও লাগামহীন দলীয় কোন্দল, অতিমাত্রায় জামায়াত শিবির নির্ভরতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে বিএনপি সমর্থিত তরুণ ভোটাররা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা সক্রিয় ছিলেন, ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে ছিলেন ততটাই নিষ্ক্রিয়। কমলদের রিপোর্ট। এমনিতে নির্বাচনের আগে নানামুখী চাপে বিপর্যস্ত ছিল বিএনপি। বিশেষ করে দলে যেমন বিশৃঙ্খলা ছিল, তেমনি প্রথম পর্যায়ে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকায় কোন্দল চরম পর্যায়ে পৌঁছে, যে কারণে মনোনয়ন বঞ্চিত বিএনপির অনেক নেতাই সেভাবে মাঠে নামেনি। এই অবস্থায় তারা নির্বাচনী মাঠ দখল নিতে অনেকটা জামায়াত শিবির নির্ভর হয়ে পড়ে। অবশ্য তার আগে নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও বিশেষ সুবিধার আশা করেছিল সংগঠনটির নেতারা। দেশের স্বাধীনতা যারা শত্রু ছিল, যারা জঙ্গি মৌলবাদী বলি বা জামা শিবির বলি, তাদের সখ্যতা বা তাদের সাথে তাদের সমঝোতার জায়গাটুকু তারা এখনো আগের মতোই জিয়ে রেখেছে বলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ভোটের প্রচারণা শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক বেশি সক্রিয় ছিল বিএনপি এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা, কিন্তু রহস্যজনক কারণে অনলাইনে সক্রিয় নেতাকর্মীরা ছিল ভোটের মাঠে অনুপস্থিত। এর ফলে বিএনপি অধ্যুষিত এলাকাগুলোতেও তাদের প্রার্থীরা আশানুরূপ ভোট পায়নি। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার যে একটা তাদের ইচ্ছা ছিল না বলেই মনে হয়। তাদের প্রস্তুতি আমরা পোস্টারও দেখিনি এবং অনেক কেন্দ্রে তাদের এজেন্টও ছিল না। কেন্দ্রে যাওয়ার পরে যদি তারা গ্রেপ্তার হতো তাহলে আমরা সেটা দেখতাম, কিন্তু আগে থেকে ভয়ে মরে যাওয়া এই কাজটা তাদের ঠিক হয় নাই। চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী 4টি জেলার 23 আসনের সবগুলোতেই জিতেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনা সদস্যরা মাঠে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে ঢাকার পূর্বাঞ্চলে 300 ফিট এক্সপ্রেস হাইওয়ের পাশে সেনা নিয়ন্ত্রিত 3টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা জানান তিনি। আমি যে অঙ্গীকারটা করেছিলাম সেদিন, যে আপনাদেরকে নিরাপত্তা দিব, আপনারা নির্ভয়ে ভোট দিতে চান, আপনাদের আশেপাশে আমরা থাকবো, আমরা সেই কথা রেখেছি। যে কাজটা পুলিশের করার প্রয়োজন, যে কাজটা হলো বিজিবির করা প্রয়োজন, যে কাজটা হলো আনসার করা প্রয়োজন, সেটা কিন্তু সবকিছু হলো সেনাবাহিনীকে দেওয়া, সেটা সম্ভব না। সেনাবাহিনীর কাজের কিন্তু স্পেসিফিক ছিল। পর্যাপ্ত টহল আমরা রেখেছিলাম। এই টহলগুলার থাকার কারণে অনেকেই আশ্বস্ত হয়েছিল যে তারা নিরাপদে ভোট দিতে যেতে পারবে। তো সেই হিসেবে আমি মনে করি সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে। এখানে কেউ বলতে পারবে না যে আমরা কোনো কারো পক্ষ নিয়েছি। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় অন্যতম অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রুহুল আমিন সহ আরও 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 5 আসামিকে গ্রেফতার করা হলো। এই ঘটনায় দায়ীদের সুষ্ঠু বিচার নিশ্চিতে
আইনি সহায়তা দেবে আইন ও সালিশ কেন্দ্র। এদিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর ওয়াবদা এলাকার একটি খামার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় গণধর্ষণ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে সেনবাগের খাজুরিয়া এলাকার একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয় অপর আসামি বেচু মিয়াকে। 9 জনের মধ্যে আমরা 5 জন অ্যারেস্ট করেছি। তারপরে আমাদের ড্রাইভ কিন্তু অব্যাহত আছে। ইনশাআল্লাহ যেই কয়জন আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। ধর্ষণের ঘটনার প্রতিবাদে শহরের মাইজদি টাউন হল মোড়ে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। এদিকে বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ আইনজীবী সেলিনা আক্তার। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেছে এবং আমরা আজকে পাঠিয়ে দিয়েছি। এটাতে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটার তদারকি করছেন এবং উনি আমাকে জানিয়েছেন যে এটাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আমাদের প্রতিষ্ঠান থেকে ওনাকে আগ্রহী সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছি। পূর্ব বিরোধের জেরে গত রোববার রাতে সুবর্ণচরের একটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর পর স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে বখাটেরা। এ ঘটনায় 9 জনকে আসামি করে সুবর্ণচর থানায় মামলা করেন গৃহবধূর স্বামী। পরে কুমিল্লা থেকে প্রধান আসামি সোহেলকে এবং নোয়াখালী থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। সময় সংবাদ, নোয়াখালী। রাজধানীর কদমতলীর একটি বাসায় অভিযান চালিয়ে নকল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এ সময় বাসাটি থেকে 9 লাখ টাকা এবং বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব জানায় সকালে কদমতলীর বাসাটিতে অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়। তারা জানায় 5 মাস আগে বাসাটি ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে আসছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজস্ব লোকদের মাধ্যমে জাল টাকা পৌঁছে দিত তারা। বাংলাদেশি টাকার পাশাপাশি ভারতীয় নোটও জাল করত। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির। সোমবার নতুন মন্ত্রিসভার শপথ, উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার অঙ্গীকার একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের। শপথ নিলেন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা। আসতে পারেননি এরশাদ। সরকারে না বিরোধী দলে সে সিদ্ধান্ত মহাজোটের, জানালেন শীর্ষ নেতারা। আবারও ফল প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বললেন, শপথ নেবেন না ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা। কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার সিদ্ধান্ত। নাইকো দুর্নীতি মামলায় কারা আদালতে বেগম জিয়া। পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে পরবর্তীতে হাজিরায় অস্বীকৃতি। এবং অতিমাত্রায় জামায়াত শিবিরের নির্ভরতায় চট্টগ্রামে বিএনপির ভরাডুবি, বলছেন বিশ্লেষকরা। ফেসবুকে সক্রিয় থাকলেও ভোট কেন্দ্রে যাননি সমর্থকরা। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও যে কোনো খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।